আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? গল্পটি ভালো লাগলে সবাই লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আর যারা আমার চ্যানেলে নতুন তারা সাবস্ক্রাইব করতে ভুলবেন না। শুরু করতে যাচ্ছি আহিয়ানের পরী। লেখনীতে ফারজানা মনি। পর্ব ৫৫। হাসপাতাল থেকে বের হয়েই আহিয়ান গাড়িটা সোজা বসুন্ধরা শপিং মলের দিকে ঘুরিয়ে দিল। শুক্রবার হওয়ায় রাস্তায় অন্যান্য দিনের তুলনায় যানজট অনেকটাই কম। অল্প সময়ের মধ্যেই গাড়ি পার্কিংয়ে রেখে ভেতরে প্রবেশ করল সে। ঠিক তখনই তন্ময়ও তাড়াহুড়ো করে মলের ভেতরে ঢুকলো। ভাইয়া, এত জরুরি তলব করলে কেন? আহিয়ান ঘড়ির দিকে একবার তাকিয়ে সংক্ষিপ্ত স্বরে বলল, চল। দুজন পাশাপাশি হেঁটে সোজা একটি নামকরা মোবাইল শোরুমে ঢুকলো। শোরুমের একজন সেলসম্যান এগিয়ে এসে ভদ্রভাবে বলল, আসসালামু আলাইকুম স্যার, কিভাবে সাহায্য করতে পারি? আহিয়ান বলল, একটা ভালো ফোন দেখান। ক্যামেরা, ব্যাটারি আর পারফরম্যান্স তিনটাতেই যেন ভালো হয়। সেলসম্যান একে একে কয়েকটি মডেল সামনে এনে দেখাতে লাগলো। আহিয়ান ও তন্ময় মনোযোগ দিয়ে প্রতিটা ফোন হাতে নিয়ে দেখে অবশেষে একটি মডেল পছন্দ করলো। আহিয়ান সেলসম্যানের দিকে বাড়িয়ে দিয়ে বলল, এটি প্যাক করে দিন। বিল পরিশোধের সময় তন্ময় হাসি মুখে জিজ্ঞেস করলো, ভাইয়া, এটা কার জন্য? আহিয়ান একবার ফোনটার দিকে তাকিয়ে শান্ত গলায় বলল, তোর বোনের জন্য। কথাটা শুনে তন্ময়ের মুখে প্রশস্ত হাসি ফুটে উঠল। বুঝেছিলাম আগেই। এত মন দিয়ে ফোন দেখছো, অন্য কারোর জন্য হওয়ার প্রশ্নই ওঠে না। আহিয়ান মৃদু হেসে বলল, পাগলিটার কান্নাকাটি দেখে ভাবলাম আজকেই একটা নিয়ে যাই। তন্ময় মজা করে বলল, ফোনটা হাতে পেলে তো খুশিতে পুরো বাড়ি মাথায় তুলে ফেলবে। আহিয়ান ঠোঁটের কোণে হালকা হাসি টেনে শুধু বলল, দেখা যাবে। কিন্তু ভাইয়া, সামনের মাসে ওর অ্যাডমিশন টেস্ট। নতুন ফোনের আনন্দে যদি লেখাপড়া গোল্লায় তোলে। আমি যেমন ভালোবেসে দিতে জানি তেমন অবাধ্য হলে কেড়েও নিতে পারি। আহিয়ান ভাইয়ার উত্তর শুনে তন্ময় একটা কথা খুব করে উপলব্ধি করল। ভালোবাসা সবসময় ভালোবাসি শব্দটা খোঁজে না। কখনো কখনো একটা নতুন ফোনের বক্সে, এক মুঠো যত্নে, আর হাজারটা না বলা চিন্তায়ও ভালোবাসা লুকিয়ে থাকে। বিলিং শেষ হওয়ার পর নতুন ফোনটা হাতে নিয়ে দুজন শোরুম থেকে বেরিয়ে এলো। শপিং মলের নিচতলায় নামতেই আহিয়ান পাশের একটি ফলের দোকানে ঢুকে পড়ল। তাজা আম, লিচু, আপেল, আঙ্গুর, মাল্টা আর কিছু ড্রাগন ফল কিনলো। তন্ময় অবাক হয়ে বলল, হঠাৎ এত ফল নিচ্ছ? এমনি, বাড়ির সবাই খাবে। ব্যাস, এর বেশি কিছু বলল না। সবকিছু গাড়ির পেছনে রেখে এবার আহিয়ান তন্ময়কে জিজ্ঞেস করল, তোর বাইক আনিসনি? না, ভাবলাম ফেরার সময় তো তোমার সাথেই ফিরবো। আহিয়ান এবার চাবিটা তন্ময়ের হাতে দিয়ে বলল, তুই ড্রাইভ কর। ঠিক আছে। তন্ময় ড্রাইভিং সিটে বসতেই আহিয়ান পাশের সিটে বসে নতুন ফোনটার বক্স খুলল। স্টিকার খুলে ফোনটা অন করলো। ধীরে ধীরে প্রয়োজনীয় সেটিংস ঠিক করতে লাগলো। ভাষা নির্বাচন, সফটওয়্যার আপডেট, নিরাপত্তা ব্যবস্থা সবকিছু নিজের মতো করে সেট করে দিল। এরপর নিজের ফোন থেকে পরিবারের সবার কন্টাক্ট, প্রয়োজনীয় অ্যাপ আর কিছু দরকারি সেটিংস নতুন ফোনে ট্রান্সফার করে দিল। তন্ময় আজ চোখে একবার দেখে মুচকি হেসে বলল, ভাইয়া। হুম। তুই তার ফোনটা তুমি সেট আপ করে দিচ্ছ কেন? ও নিজেই তো পারত। আহিয়ান স্ক্রিন থেকে চোখ না সরিয়ে বলল, ও এসব ঠিকমতো পারবে না। পরে আবার এসে বলবে এটা হয় না, ওটা হয় না। একবার ঠিক করে দিলেই আর ঝামেলা থাকবে না। তন্ময় হেসে ফেলল। সঠিক মানুষ পেলে জীবনটা সত্যিই সুন্দর। যে মানুষটা তোমার জীবনের ছোট ছোট অসুবিধাগুলো নিজের দায়িত্ব মনে করে ঠিক করে দিতে চায়, বিশ্বাস করো সে মানুষটা তোমাকে কথার চেয়েও অনেক বেশি ভালোবাসে। বাড়িতে ফিরতেই আগের মতোই প্রাণচঞ্চল পরিবেশ। আব্রাহাম ড্রয়িং রুম জুড়ে খেলনা গাড়ি নিয়ে ছোটাছুটি করছে। আহিয়া, আদিবা আর চিধা টিভির সামনে বসে গল্পে মশগুল। দুই ভাইকে একসঙ্গে ঢুকতে দেখে সবাই স্বাভাবিকভাবে বসলো। আহিয়ান হাতে থাকা ফলের ব্যাগগুলো ডাইনিং টেবিলের উপর রাখলো। মেঘ ব্যাগ খুলে হেসে বললেন, আবার এত ফ্রুটস কেন? গতকালকেই তো তোর চাচ্চু নিয়ে এলো। এমনি, আসার পথে সামনে পেয়েছিলাম। মেঘ আর কিছু বললেন না, টিয়াকে ডেকে ফলগুলো ধুয়ে ফ্রিজে রাখতে বললেন। এদিকে নতুন ফোনটা আহিয়ান নিজের রুমের ড্রয়ারে আলতো করে রেখে দিল। কাউকে কিছু বলল না।
শুক্রবার হওয়ায় খানবাড়ি পুরুষেরা একসঙ্গে জুমার নামাজ আদায় করতে মসজিদে গেলেন। বাড়ির নারীরাও নিজ নিজ কক্ষে জোহরের নামাজ আদায় করলেন। নামাজ শেষে সবাই আবার একসঙ্গে ডাইনিং টেবিলে বসলো। শুক্রবারের বিশেষ আয়োজন: গরম ভাত, গরুর মাংস, মুরগির রোস্ট, ডাল, ভর্তা, সবজি, সালাদ। হাসি আড্ডার মধ্যে জমে উঠল দুপুরের খাবার। আব্রাহাম মাঝে মধ্যেই পাকা পাকা কথা বলে সবাইকে হাসিয়ে দিচ্ছে। সব মিলিয়ে খানবাড়ির ৮-১০টা শুক্রবারের মতোই আনন্দময় একটা দুপুর। খাওয়া দাওয়া শেষ হলে সবাই যে যার রুমে চলে গেল বিশ্রাম নিতে। ঘড়ির কাঁটা ধীরে ধীরে বিকেল ৩টা ছুলো। ঠিক তখনই তন্ময় নিজের রুম থেকে বের হলো, হাতে ছোট্ট একটি শপিং ব্যাগ। ধীর পায়ে করিডোর পেরিয়ে সিধা রুমের সামনে এসে দাঁড়ালো। কয়েক সেকেন্ড দরজাটার দিকে তাকিয়ে থেকে মৃদু শব্দে নক করলো, ঠক ঠক। ভেতর থেকে সঙ্গে সঙ্গে ভেসে এলো সিধার পরিচিত কণ্ঠ। কে? আমি। দরজা খোল। সিধা ল্যাপটপের সামনে বসে তামিল মুভি দেখছিল। বড় ভাইয়ের কণ্ঠস্বর শুনে বিছানা হাতড়ে ওড়না জড়ালো গলায়। অতঃপর গুটি গুটি পায়ে এগিয়ে গিয়ে দরজা খুলে দিল। তন্ময় অলস ভঙ্গিতে ভেতরে ঢুকে বিছানায় ধপাস করে বসে পড়ল। অতঃপর চারিদিকে একবার তাকিয়ে জিজ্ঞেস করল, ঘুমাচ্ছিলি নাকি? না, মুভি দেখছিলাম। ও, মন কি ভালো হয়েছে নাকি এখনো ফোনের জন্য শোকাহত? সিরা ফুরফুরে মনটা তৎক্ষণাৎ আবারও খারাপ হয়ে গেল। সে ভাইয়ের পাশে বিছানায় বসতে বসতে বলল, কোন গন্ডারে জানি নজর পড়েছিল আমার ফোনে। আল্লাহ ওই গন্ডারের গায়ের রং কুচকুচে কালো বানিয়ে দিক। হেয়ার ফল হয়ে মাথার চুল সব ঝরে যাক। ওর পেট খারাপ হোক। ওর বাকিটা বলার আগেই তন্ময় খুব খুব করে কেসে উঠল। অতঃপর হালকা গলা খাকারি দিয়ে বলল, থাক কিউটি পাই, আর অভিশাপ দিস না। তোর তথাকথিত গন্ডার জানলে দেহে প্রাণ থাকবে না ভাই বোন একটারও। সীতা কপাল কুঁচকে শুধালো, তুমি জানো কে করেছে এমন কাজ? ছেলেটা হাসার ভান করে বলল, আরে না, আমি কিভাবে জানবো? তবে তোর জন্য একটা সারপ্রাইজ আছে। সারপ্রাইজ? অবাকতার সাথে কথাটা বলেই সীতা বিছানার উপর ২ পা তুলে আসন গেড়ে বসল। সেটা দেখে তন্ময় উৎসাহী কণ্ঠে জিজ্ঞেস করল, বলতো কি হতে পারে? ত্রিদা খানিকক্ষণ গালে হাত দিয়ে কিছু ভাবল, অতঃপর ঠোঁট উল্টে জবাব দিল, ডোন্ট নো। তন্ময় ঠোঁটের কোণে হাসি টেনে ত্রিদার হাতে একটা ব্যাগ ধরিয়ে দিল। অতঃপর উৎসুক দৃষ্টিতে তাকিয়ে রইল বোনের দিকে। সে যেন আগে থেকেই আন্দাজ করতে পারছে আর কয়েক সেকেন্ডের মধ্যেই এই রুম মাথায় উঠবে। ত্রিদা কৌতূহলী চোখে ব্যাগটার ভেতরে উকি দিল। প্রথমে কিছুই বুঝতে পারল না। অতঃপর ধীরে ধীরে একটা বক্স বের করলো। বক্সটার গায়ে মোবাইল কোম্পানির লোগো দেখে সে প্রথমেই স্থির হয়ে গেল। কয়েক সেকেন্ড শুধু পলকহীন চোখে তাকিয়ে রইল। তারপর অবিশ্বাসের সাথে বলল, ভাইয়া, এটা এটা কি? তন্ময় ২ হাত বুকের উপর গুটিয়ে মুচকি হেসে বলল, খুলে দেখ। ফিদা হাত দুটো উত্তেজনায় কাঁপছে। সাবধানে সিল খুলে ঢাকনাটা তুলতেই ভেতরে চকচকে একেবারে নতুন ফোনটা দেখে তার চোখ দুটো বিস্ময়ে বড় হয়ে গেল। এটা স্বপ্ন নাকি সত্যি? এক নিমিষে এসে ফোনটা হাতে তুলে নিল। কয়েকবার উল্টে পাল্টে দেখলো, আঙুল বুলালো স্ক্রিনের উপর। তারপর হঠাৎ করেই আনন্দে ছুটে একটা চিৎকার দিয়ে উঠল, ভাইয়া, এটা তো একদম নতুন মডেল। পরক্ষণেই ঝাঁপিয়ে পড়ে তন্ময়ের বাহু শক্ত করে জড়িয়ে ধরল। আই লাভ ইউ ভাইয়া, সো 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 মাচ। তন্ময় হেসে বোনের মাথায় আলতো একটা চাপড় দিল। পাগলি, আমাকে না। থিতা কিছুই বুঝল না। মানে? তন্ময় বক্সটা গুছিয়ে রাখতে রাখতে বলল, এটা আমি কিনিনি। থিতা বিস্মিত হয়ে চোখ বড় বড় করল। তাহলে? তন্ময় মুচকি হেসে বলল, ভাইয়া কিনেছে। মুহূর্তেই তিতার হাসিটা থেমে গেল। সে নির্বাক চোখে তন্ময়ের দিকে তাকিয়ে রইল। মনে হলো কথাটাই যেন বিশ্বাস করতে পারছে না। খুব আস্তে বলল, আহিয়ান ভাই? হুম। উনি আমার জন্য কিনেছেন? গতকালকে তোর কান্নাকাটি দেখে ভাইয়ার মায়া হয়েছিল, তাই কিনে দিয়েছে। আমি আবার তার মতো সদয় না যে তোকে ফোন কিনে দেব এক্সামের আগে। তিতা ধীরে ধীরে ফোনটার দিকে তাকালো। চকচকে কালো স্ক্রিনে নিজের আবছা মুখটা ভেসে উঠল। অদ্ভুত এক অনুভূতি বুকের ভেতর ছড়িয়ে পড়ল তার। উপহারের দাম কখনো জিনিসের দামে মাপা যায় না। মাপা যায় সেই মানুষটার অনুভূতিতে, যে তোমার একটা ছোট্ট কান্নাও নিজের অজান্তে সহ্য করতে পারবে না।
কিছু কিছু নাম শুনলেই হৃদয়টা কেমন যেন থমকে যায়। মনে হয় পৃথিবীর সব শব্দ থেমে গেছে, শুধু সেই মানুষটার অস্তিত্বটাই বেঁচে আছে। তন্ময় আবার বলল, আরেকটা কথা। কি? সামনের মাসে তোর ভর্তি পরীক্ষা, তাই ভাইয়া বলেছে ফোন যতটা দরকার ততটাই ব্যবহার করবি, যদি পড়াশোনার ক্ষতি হয়। ইচ্ছে করেই কথাটা অসমাপ্ত রেখে দিল সে। ফিরার সঙ্গে সঙ্গে বলল, তাহলে? তন্ময় আহিয়ানের গম্ভীর কণ্ঠ নকল করে বলল, যেমন ভালোবেসে দিতে জানি, তেমন অবাধ্য হলে কেড়েও নিতে পারি। কথাটা শুনেই তিদা ফিক করে হেসে ফেলল। সেটা দেখে তন্ময় নিজেও হেসে উঠল। তিদা আর কিছু বলল না। খুব যত্ন করে ফোনটা আবারও হাতে নিল। স্ক্রিন অন করতেই প্রথমে ওয়ালপেপারে ভেসে উঠল তার নিজেরই একটা ছবি। তিদা ভালোভাবে তাকিয়ে দেখল এটা সেদিন রাতের সমুদ্রবিলাসের ছবি। তিদা মৃদু হেসে ফোনটা বুকের সঙ্গে জড়িয়ে ধরল। তার চোখের কোণে অজান্তেই চিকচিক করে উঠল এক ফোঁটা জল। সকালে ভাঙা ফোনের জন্য যে মেয়েটা ছোট বাচ্চার মতো কেঁদেছিল, বিকেলে সেই মেয়েটাই প্রিয় মানুষের কাছ থেকে উপহার পেয়ে খুশিতে আত্মহারা। কেউ তার ছোট ছোট অনুভূতির এতটা মূল্য দিয়েছে, এই উপলব্ধিতেই নীরবে ভরে উঠল তার মন। কেউ যখন অজান্তেই তোমার হাসিটাকে নিজের পৃথিবীর অংশ করে নেয়, তখন বুঝে নিতে হয় তুমি তার কাছে শুধুই একজন মানুষ নও, একটা অনুভূতির নাম। কথাগুলো ভেবেই মেয়েটা মুচকি হাসল। তন্ময় ভাইয়া রুম ছেড়ে বেরিয়ে যেতেই দিদা ফোন ঘাটাঘাটি শুরু করলো। দেখলো সবকিছু একদম সুন্দরভাবে সেট আপ করা আছে। গ্যালারিতে আছে অনেকগুলো নিজেরই পিক, যেগুলো চট্টগ্রামে তুলেছিল। দিদা মনে মনে ভাবলো, ইস, বেইমান লোক, শুধু আমার ছবিগুলোই দিলেন, নিজের একটা ছবি দিলে কি এমন ক্ষতি হতো। তখনই মেয়েটার নজর গেল ফেসবুক অ্যাপে। ফেসবুক নামানো আছে দেখে সে যেন আকাশ থেকে পড়ল। অতিরিক্ত উত্তেজনায় ফেসবুক ওপেন করতেই দেখলো তার নামে একটা অ্যাকাউন্ট খোলা। ফেসবুক আইডির নাম আরিবা খান সিধা। প্রোফাইল পিকে পুতুলের পিকচার। এটা একটা পরী পুতুল। সিতার বেশ কিউট লাগলো পিকটা। কিন্তু বোকা মেয়েটা বুঝতেই পারলো না এই পিকের অর্থ। আরো কিছুক্ষণ ঘাটাঘাটি করার পর লক্ষ্য করলো তার আইডি থেকে খানবাড়ির অনেককেই ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠানো হয়েছে। ইতিমধ্যে সেই ফ্রেন্ড রিকোয়েস্ট অ্যাকসেপ্ট হয়ে গেছে। নিজের ফ্রেন্ড লিস্টে আহিয়ান ভাইয়ের আইডি দেখে মেয়েটা তো চোখ কপালে ওঠার উপক্রম। সে সঙ্গে সঙ্গে মাহাদীপ খান আহিয়ান নামের প্রোফাইলে ঢুকলো। দেখলো লোকটার কি সুন্দর সুন্দর পিক আপলোড দেওয়া সেখানে। বেশিরভাগ পিক দেশের বাহিরের। সিদ্ধার্থ দেরি করল না, সঙ্গে সঙ্গে সবগুলো সেভ করে নিল নিজের ফোনে। সেই সাথে গ্যালারিতে দিল স্ট্রং পাসওয়ার্ড, যাতে কেউ চাইলেই গ্যালারিতে ঢুকতে না পারে। সিধা আনমনেই ভাবল, ভালোবাসা চুরি যদি অপরাধ হয়, তাহলে আজ আমি অপরাধী। কারণ আমি শুধু আপনার ছবিগুলোই নয়, অজান্তেই আপনাকে আমার হৃদয়ে সেভ করে ফেলেছি আহিয়ান ভাই।